রচনা এবং চন্দ্রা দুই বোন শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাস করে। রচনা তার বোনকে ভীষণ পরিমাণে ভালোবাসে, কারণ তারা ছোটবেলাতেই নিজেদের বাবা মাকে হারিয়েছে। সেই জন্য বড় দিদি রচনা তার বোনকে একেবারে চোখে চোখে হারায়, আর বোনকে মানুষ করবে বলে সে নিজেও কোনোদিনও বিয়ে করেনি। একার কাঁধে সংসারের সব দায়িত্ব তুলে নিয়েছে। আর চন্দ্রা যখন বিবাহযোগ্য হয়ে ওঠে তখন তার দিদি ঠিক করে যে একটি ভালো ছেলে, মানে যে ভালো চাকরি বাকরি করে এমন কোনো ছেলের সঙ্গে সে তার বোনের বিয়ে দেবে। বোন, দেখতে দেখতে কিন্তু 25 বছর হয়ে গেল, এবার তো তুই বিয়ে করবি। তোর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি তোর অনেক ধুমধাম করে বিয়ে দেব, আর তোর বিয়ের সব দায়িত্ব আমি নেব। এমনকি আমি ছেলে দেখাও শুরু করে দিয়েছি। বেকার বেকার তুই এসব কেন করতে যাচ্ছিস দিদি? তোকে আমি তো বলেছি এখন আমি বিয়ে করব না, আর আমি অন্য শহরে গিয়ে চাকরি করব। আর সত্যি কথা বলতে আমার কলেজে একটা ছেলে আছে যার নাম ঋত্বিক। আমি ওকে ভীষণ পছন্দ করি, আর ঋত্বিক বাইরের শহরে চাকরি করতে যাবে, তাই আমিও ওর সঙ্গে বাইরে চলে যেতে চাই। এই কথা শুনে রচনা একেবারে অবাক হয়ে যায়, কারণ তার বোন যে এরকম পছন্দ করে বিয়ে করবে সেটা রচনা মেনে নিতে পারে না। কারণ আজকালকার দিনে ছেলেদের উপর সহজেই রচনা বিশ্বাস করতে পারে না, তাই সে কিছুতেই তার বোনের পছন্দকে মেনে নিতে চায় না। তুই বেশি বাড়াবাড়ি করছিস দিদি। আমি মানছি যে তুই যখন কলেজ লাইফে প্রেম করতিস তখন তোর প্রেমিকা তোকে ধোকা দিয়েছিল, আর সেই কারণে এই নয় যে ঋত্বিক আমাকেও ধোকা দেবে, তাই আমি ঋত্বিককেই বিয়ে করব। তুই যদি আমার আর ঋত্বিকের বিয়ের দায়িত্ব নিতে পারিস তাহলে বল। একমাত্র আমি যদি ঋত্বিককে বিয়ে করি তাহলেই আমি এখন বিয়ে করতে রাজি আছি। এভাবেই চন্দ্রা একেবারে জেদ ধরে বসে থাকে যে সে তার পছন্দের ছেলেকেই বিয়ে করবে, তাই রচনারও আর কিছু করার থাকে না। তাই রচনা ঠিক করে যে কিছুদিনের মধ্যেই সব ব্যবস্থা করে সে তার বোনের সঙ্গে ঋত্বিকের বিয়ে দেবে। আর এই শুনে চন্দ্রা খুবই খুশি হয়। তোর যখন বিয়ে ঠিক হয়ে গেল তাহলে চল একদিন তোকে নিয়ে আমি শপিং মলে গিয়ে শপিং করে আসি, কারণ 1 মাস পর তোর বিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু কিছুদিন পর ঋত্বিকের পরিবারের সঙ্গে কথা বলতে যাব। শপিং করতে যাওয়ার কথা শুনে চন্দ্রা খুবই খুশি হয়। আর একদিন অফিস থেকে ফেরার পথে রচনা তার বোনকে গাড়ি করে নিয়ে একটা বড় শপিং মলে চলে যায়। সেখানে গিয়ে রচনা তার বোনের জন্য দামি দামি বেনারসি শাড়ি, দামি দামি গহনা কিনতে শুরু করে দেয়। আর রচনা যেহেতু টাকার কমতি নেই, তাই সে তার বোনের দায়িত্ব নিতে কখনো পিছিয়ে যায় না। বোন, তোর এই দোকানে যত দামি দামি শাড়ি পছন্দ আর গহনা পছন্দ, তুই তোর বিয়ের জন্য সবকিছু নিয়ে নে, কারণ আমি তোকে একেবারে রাজরানীর মতো সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে চাই। এই শুনে চন্দ্রা খুবই খুশি হয়, আর সে অনেক দামি দামি জিনিস শপিং করে বাড়িতে আসে। আর একদিন রচনা তার বোনকে নিয়ে ঋত্বিকদের বাড়িতে চলে যায়। ঋত্বিক তার মা কমলা দেবী এবং বাবা রতন বাবুর সঙ্গে বাস করে, কিন্তু তাদেরকে দেখে রচনার খুব একটা সুবিধার বলে মনে হয় না। দেখো, সবই বুঝলাম, কিন্তু তোমাদের তো বাবা মা নেই, তাই আমার তো খুবই চিন্তা হচ্ছে যে এরকম একটা মেয়ের বিয়ের দায়িত্ব কে নেবে। আর মেয়ের বিয়ে মানে তো অনেক খরচা। আমার ছেলে যদি সেরকম একটা খুব বেশি ইনকাম করতো তাহলে আমার ছেলে না হয় একাই সব খরচা করতো, কিন্তু আমার ছেলের পক্ষে একা খরচ করা তো সম্ভব নয়। আপনি এভাবে কথা বলবেন না কাকিমা। আর আপনাকে আমি একবারও বলিনি যে আপনার ছেলেকে টাকা খরচ করতে হবে। আপনারা শুধু আপনাদের খরচাটাই দেখুন। আমার বোনের বিয়ের দায়িত্ব আর বোনের বিয়ের সমস্ত খরচা কিন্তু আমি বহন করব। আর আমাদের বাবা মা নেই তাতে কি হয়েছে? আমার বোনের জন্য আমি তো আছি। হ্যাঁ ঠিক আছে, তুমি তো দায়িত্ব নেবে ঠিকই, কিন্তু এরকম ভাবে আমি ছেলের বিয়ে দিয়ে দেব আর কোনো জিনিস তোমাদের বাড়ি থেকে আসবে না, সেটা কিভাবে হতে পারে? আশা করি তুমি খাট, আলমারি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি সবকিছু নিজের বোনকে দেবে। মানে আমরা পণ চাইছি না, কিন্তু এগুলো তো দরকারি জিনিস, তাই আর কি। সেই জন্যই বলছিলাম যদি তোমার বাবা মা বেঁচে থাকতো তাহলে তোমার ঘাড়ের উপর এত চাপ পড়তো না আর কি। আমার ঘাড়ের উপর দায়িত্ব বা চাপ নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না, কিন্তু আপনারা যে সমস্ত জিনিসগুলো ডিমান্ড করলেন সেগুলো আমি দেব ঠিকই, কিন্তু আমি ভাবতে পারিনি আমার বোন যাকে পছন্দ করেছে সেই ছেলের পরিবারের এত ডিমান্ড থাকতে পারে। রচনার মুখে এমন কথা শুনে চন্দ্রা খুবই লজ্জায় পড়ে, কিন্তু তাতেও ঋত্বিক এবং তার বাবা মায়ের কিছু যায় আসে না। কিছুক্ষণ পর চন্দ্রা এবং রচনা দুই বোন মিলে বাড়িতে ফিরে এলে রচনা তার বোনকে সেই মুহূর্তে কোনো কথা বলে না, কিন্তু পরের দিনই রচনা সকালবেলা অফিসে গিয়ে তার ম্যানেজারকে ডেকে পাঠায়। স্বপন কাকু, আপনি তো বুঝতেই পারছেন আমি একা একটা মেয়ে, আর এই কোম্পানির সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আপনারই। আপনি যদি না থাকতেন তাহলে আমি কিছুই সামলাতে পারতাম না, কিন্তু আমি এখন একটা বিপদে পড়েছি। কেন মা, কি বিপদ হয়েছে? আর আমি নাকি শুনলাম তুমি তোমার বোনের বিয়ে দিচ্ছ, আর এখন তো তোমার আনন্দে থাকার কথা।
আর আমি কি বলি শোনো না, তুমিও একটা বিয়ে করে নাও, আর তোমার মুখে সব বিপদের কথা মানেও না, বুঝেছো? না কাকু, আপনি বুঝতে পারছেন না, আমি বিয়ে করতে চাই না। আর বিপদ হলো এই যে আমার বোনের বিয়েতে আমাকে অনেক অনেক টাকা খরচা করতে হবে। এতদিনে আমি লক্ষ লক্ষ টাকা শপিং করে ফেলেছি নিজের বোনের জন্য। তারপর বোনের বিয়ের খাওয়া দাওয়া আছে, প্যান্ডেলের জন্য খরচ আছে, সাজগোজের খরচ। তার উপর আমার বোন যে অবতারটাকে পছন্দ করেছে, ওর বাবা মা আমার কাছে অনেক টাকা যৌতুক চেয়ে বসেছে। দেখো মা, তোমার বোন যখন ওই ছেলেটাকে পছন্দ করে বিয়ে করেইছে, তাহলে তুমি আর বাধা দিও না, কেননা ও তোমার কথা শুনবে না। আর তোমাকে যখন দায়িত্ব নিতেই হবে, তাহলে তুমি খরচা করার জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, আপনাকে ওই জন্যই আমি ডেকেছি যে আমার কোম্পানির যত সব ধার দেনা আছে সবকিছুর ফাইল আপনি নিয়ে আসুন। আর ওই ধার দেনার ঊর্ধ্বে আমার বোনের বিয়ের জন্য আরো ধার দেনা নিতে হবে, কারণ এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, গাড়ি আরো অনেক কিছুই কিনতে হবে। এই শুনে স্বপন বাবু সমস্ত ফাইল নিয়ে এসে রচনাকে দেয়, আর তারা দুজনে মিলে সব ধার দেনার হিসাব করতে শুরু করে। তারা দেখে যে এতদিনে বাজারে তাদের ভালো রকমের ধার দেনা আছে, কারণ কোম্পানির অবস্থা এখন খুব একটা ভালো নয়। আর রচনা বহুদিন ধরে ক্রেডিট কার্ডের ভরসায় চলছিল, কিন্তু এখন তার ক্রেডিট কার্ডের লিমিটও দিন দিন শেষ হয়ে আসে। আর যতদিন এগোতে থাকে ততই রচনা ধার দেনা করে তার বোনের বিয়ের খাওয়া দাওয়ার খরচা জোগাড় করে, বিয়ের প্যান্ডেল খরচাও জোগাড় করে, আর যাবতীয় সমস্ত খরচার জন্য টাকা জোগাড় করতে থাকে। একদিন, দিদি তুই ঋত্বিকের বাবা মায়ের সামনে বলেছিলিস মনে আছে যে তুই ঋত্বিককে গাড়ি দিবি, তারপর টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আরো অনেক কিছুই দিবি বলেছিস। সেই জন্য আমি ওকে আর ওর পরিবারকে আজকে আমাদের বাড়িতে ডেকেছি। আজকে আমরা সবাই মিলে শপিং করতে যাব। মানে আমি ওকে জিনিসপত্র দেব, তাতে ওরা আবার আমাদের সঙ্গে শপিং করতে যাবে কেন? আমি নিজের পছন্দ মতো জিনিস ওদেরকে দেব। না দিদি, আসলে ঋত্বিক বলছিল যে ওরা সব জিনিস নিজেদের পছন্দ মতো ওদের ফ্ল্যাটের কালারের সঙ্গে মিলিয়ে কিনতে চায়, তাই ওরা আসবে। আর তুই প্লিজ না করিস না দিদি, আমার জন্য রাজি হয়ে যা অন্তত। বোনের কথা শুনে রচনা কিছুতেই না বলতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই ঋত্বিক এবং তার বাবা মা তাদের বাড়িতে চলে আসে, আর তারা সবাই মিলে বড় শোরুমে চলে যায়। সেখান থেকে ঋত্বিক এবং তার বাবা মা তাদের পছন্দ মতো বড় গাড়ি কেনে, আর তারপর এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি কিনতে থাকে। আর তারা কোনো টাকা পয়সার পরোয়া না করে দামি দামি জিনিসপত্রগুলোই নিতে থাকে। সত্যি চন্দ্রা, ভাগ্য করে তোমার মতো আমরা একটা বৌমা পাবো। আর রচনা, তুমি যেভাবে টাকা পয়সার পরোয়া না করে আমার ছেলে আর তোমার বোনের জন্য দামি দামি জিনিসপত্র কিনে দিলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর ইতিমধ্যেই ঋত্বিক এবং চন্দ্রার বিয়ের দিন চলে আসে। আর এতদিনে চন্দ্রার বিয়ের জন্য ব্যবস্থা করতে গিয়ে রচনার ঘাড়ে আরো বেশি পরিমাণে ধারের বোঝা চেপে যায়। এর ফলে রচনা কোথা থেকে এত টাকা শোধ করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে তার বোনকে কিছু বুঝতে দেয় না। বিয়ের দিন তাদের বাড়ি একেবারে আলোকসজ্জা এবং ফুলের সাজে সেজে ওঠে। সকাল থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সকলে ভীষণ পরিমাণে আনন্দ করে। এমনকি রচনা তার বোনের মেহেন্দি অনুষ্ঠানের জন্য অনেক বড় গায়ক এবং গায়িকাকে বাড়িতে নিয়ে আসে। আর বিয়ের দিন রচনা তার বোনকে বলে, বোন, আর কিছুক্ষণ পর কিন্তু তোর বিয়ে হয়ে যাবে, আর তোর বিয়ে দেওয়াটাই আমার জীবনের সব থেকে বড় কাজ ছিল, যেটা শেষ হলে আমি একটু শান্তি পাবো। কেন দিদি, তুই এরকম বলছিস কেন? আমার খুব মন খারাপ করছে, কারণ এতদিনে আমি তোর সঙ্গে খুব ভালো ছিলাম, আর এখন আমাকে তোকে ছেড়েই থাকতে হবে। তুইও কিন্তু খুব ভালো থাকিস দিদি, আর সময় মতো দয়া করে তুই একটা বিয়ে করে নিস। ঠিক এমন সময় বরযাত্রী সানাই বাজিয়ে সেখানে চলে আসে, আর বিয়ে বাড়িতে সকলে খুবই আনন্দ করতে শুরু করে। আর চন্দ্র এবং ঋত্বিকের বিয়ে হবে এমন সময় হঠাৎ করে রচনার ফোনে একটা ফোন আসে, আর রচনা ফোনের দিকে তাকিয়ে দেখে যে স্বপন বাবু তাকে বারবার ফোন করছে। হ্যাঁ কাকু বলুন, এই সময় আপনি আমাকে বারবার ফোন করছেন কেন? আর আপনি আমার বোনের বিয়েতে আসবেন না? আমি অনেকক্ষণ ধরেই তো আপনার জন্য অপেক্ষা করছি। মা, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। একটু আগে আমার কাছে পুলিশের কাছ থেকে ফোন এসেছিল। আমাদের কোম্পানির নামে যে সমস্ত ক্রেডিট কার্ড এবং লোনের অ্যাকাউন্ট ইস্যু হয়েছে সবগুলো ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, আর সেগুলো জীবনেও খোলা যাবে না। আর আমাদের উপর একটা বিশাল তহবিল তছরূপের কেস হয়েছে, যার জন্য আমাদের শোকজ করা হবে। আর কিছুক্ষণের মধ্যে পুলিশের লোক তোমার বাড়িতে পৌঁছে যাবে। স্বপন বাবুর এই কথা শুনে রচনার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার বোনের বিয়ে হবে। আর এখন যদি তাদের বাড়িতে পুলিশ আসে তাহলে তার বোনের বিয়েটা ভেস্তে যাবে, আর সমাজে তারা মুখ দেখানোর জায়গা পাবে না। তাই রচনা কি করবে কিছুই বুঝতে পারে না। আর ঠিক এমন সময় তাদের বাড়িতে পুলিশ চলে আসে, আর সেই পুলিশকে দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায়। এই যে আপনি রচনা ম্যাডাম তো, আমাদের সাথে থানায় চলুন, কেননা আপনার নামে অনেক বড় ফ্রড কেস হয়েছে। নিজের ক্রেডিট কার্ড দিয়ে লোনের অ্যাকাউন্ট নিয়ে তহবিল করতে আপনার লজ্জা করে না? আর আপনি ওইসব টাকা ফ্রড করে এখন বড় করে বাড়িতে বিয়ের অনুষ্ঠান পালন করছেন। ছি ছি ছি, চলুন এক্ষুনি আপনি আমাদের সাথে।
পুলিশ অফিসারের কথা শুনে সকলেই রচনার পরিবারকে একেবারে ছিছি করতে শুরু করে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি যদি এরকম করতাম তাহলে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। আর আজকে আমার বোনের বিয়ে হচ্ছে, আপনারা দয়া করে বিয়ের অনুষ্ঠানটা নষ্ট করে দেবেন না। ওর বিয়েটা হয়ে যাক, তারপর আমি ঠিক প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। এ বাবা, এই দিদি আর বোন মিলে টাকার কারচুপি করে, আর সেই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব? কোনো মতেই সম্ভব না। চল ঋত্বিক এখান থেকে। এই বলে কমলা দেবী যখন নিজের ছেলেকে নিয়ে চলে যাবে, তখনই পুলিশ অফিসার সমস্ত প্রমাণ সকলের সামনে উপস্থাপন করতে শুরু করে। আপনার অ্যাকাউন্ট থেকে, যেটা কিনা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট আর লোনের অ্যাকাউন্ট, সেখান থেকে গত 5 দিন আগে লক্ষ লক্ষ টাকা উইথড্র করা হয়েছে, আর ওটা আপনার লিমিটের অনেক বাইরে, তাই আপনাকে শোকজ করা হয়েছে। আর যে নাম্বার থেকে অর্ডার গেছে সেই নাম্বারের শেষ নাম্বার হলো 3880। পুলিশ অফিসারের কথা শুনে রচনা খুব ভালো মতো বুঝতে পারে সেই ফোন নাম্বারটা ছিল তার বোনের। আর রচনা স্বপ্নেও ভাবতে পারেনি যে কিনা তার বোনের বিয়ের দায়িত্ব একেবারে নিজের কাঁধে তুলে নিয়েছে, সেই বোন তার সঙ্গে এরকম কারচুপি করতে পারে। আর চন্দ্রা এরকম পরিস্থিতিতে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। সে কি করে নিজের মুখে সব সত্যি কথা স্বীকার করবে বুঝে উঠতে পারে না। আমাকে ক্ষমা করে দে দিদি, আসলে কিছুদিন আগে ঋত্বিক আমাকে ফোন করেছিল, আর ও বিয়ের পর হানিমুনের জন্য থাইল্যান্ডে যেতে চায়, কিন্তু ওর কাছে টাকা নেই, তাই ও আমাকে অনেক প্রেসার দিয়েছে যাতে আমি তোকে টাকার জন্য বলি। কিন্তু তুই আমার বিয়ের জন্য এত টাকা খরচা করছিস, তাই আমি তোকে লজ্জায় কিছু বলতে পারিনি। আর আমি বুঝতে পারিনি যে তোর ক্রেডিট কার্ডের টাকার লিমিট শেষ হয়ে গেছে, সেই জন্য তোর কার্ড নিয়ে আমি ঋত্বিককে দিয়েছিলাম। আর ঋত্বিক যে এত টাকা তুলে নেবে সেটা আমি বুঝতেই পারিনি, আমাকে ক্ষমা করে দে দিদি। চন্দ্র যখন সত্যি কথা বলে ফেলে, তখন ঋত্বিক আর পালানোর মতো পথ খুঁজে পায় না। পুলিশ অফিসার তখনই ঋত্বিককে অ্যারেস্ট করে আর তাকে ধরে নিয়ে চলে যায়। চন্দ্রা আবার তার দিদির কাছে বাড়ি বাড়ি ক্ষমা চাইতে থাকে। আর কয়েক মাসের মধ্যে রচনা আবার একটা ভালো পরিবার দেখে তার বোনের বিয়ে দেয়। রঞ্জনা তার স্বামী প্রীতমের সঙ্গে শহরের একটি বড় অ্যাপার্টমেন্টে বাস করে। সেই অ্যাপার্টমেন্টে শহরের অনেক ধনী ব্যবসায়ীরা তাদের পরিবারকে নিয়ে বসবাস করে। তাদের আবাসনে সুইমিং পুল থেকে শুরু করে জিম, সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। এমনকি রঞ্জনার নিজের ফ্ল্যাটে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বড় টিভি এবং নিজস্ব গাড়িও আছে। তাই রঞ্জনার অহংকারে একেবারেই মাটিতে পা পড়ে না। এমনকি সে রান্না করা এবং ঘর পরিষ্কার করার জন্য আলাদা আলাদা কাজের মেয়েও রেখেছে। একদিন রঞ্জনা বসে বসে টিভি দেখছে, সেই সময় তার বান্ধবী প্রিয়া তার কাছে এসে বলে, রঞ্জনা, তুই তো দেখছি অ্যাপার্টমেন্টের কোনো খবরই রাখিস না। আজকে একটা হেভি কেস হয়েছে, আর তুই সেই কেসটা না দেখে এখন বসে বসে টিভি দেখছিস কেন? আজকে আবার কি হয়েছে? আমাদের অ্যাপার্টমেন্টে প্রত্যেক দিনই তো কোনো না কোনো কেস লেগেই আছে। আমার আর এসব ভালো লাগে না, বিশ্বাস কর। আরে, তোর ফ্ল্যাটের বিপরীতে যে ফ্ল্যাটটা ফাঁকা পড়েছিল, সেখানে একটা নতুন পরিবার এসেছে, কিন্তু পরিবারটা আমাদের মতো বড়লোক নয়, খুবই মধ্যবিত্ত। একটু আগে দেখেছিলাম লরি থেকে জিনিসপত্র নামাচ্ছিল। সে কি বলিস রে? গরিব পরিবার আমাদের আবাসনে ফ্ল্যাট কিনলো কি করে? আমাদের আবাসনের ফ্ল্যাটের তো অনেক দাম। আমার মনে হচ্ছে কোনো অ্যান্টি সোশ্যাল কারবার করে। ব্যাপারটা খোঁজ নিয়ে দেখতে হবে। আরে, আমি খোঁজ নিয়েই তো তারপর তোর কাছে বলতে এসেছি। আরে মিস্টার লেঙ্কা, যিনি ওই ফ্ল্যাটটার মালিক, উনি নাকি ওই গরিব পরিবারের যে মহিলাটা এসেছে, কি যেন নাম, মনে পড়েছে, সবিতা। হ্যাঁ, ওই সবিতার কাকা হন, তাই ওদেরকে এখানে থাকতে বলেছেন। কি বলিস? তাই নাকি? সবিতা কেমন গাইয়া নাম, তাই না? চল একবার গিয়ে ওদেরকে দেখে আসি। আমাদের এমনিতেই কোনো এন্টারটেনমেন্ট হয় না, এবার এই গরিব প্রতিবেশীকে নিয়ে ভালোই হাসাহাসি করা যাবে। এই বলে রঞ্জনা এবং প্রিয়া সবিতার ফ্ল্যাটে গিয়ে বেল বাজায়। সেই মুহূর্তে সবিতা তাড়াতাড়ি করে দরজা খোলে। সবিতা দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় রঞ্জনা এবং প্রিয়া হা করে তার দিকে তাকিয়ে থাকে। কারণ রঞ্জনা এবং প্রিয়া বড়লোক হতে পারে, কিন্তু তারা সুন্দরী নয়। তারা বুঝতে পারে না একটা গরিব মহিলা এতটা সুন্দরী কিভাবে হতে পারে। তাই তারা দুজনে সুন্দরী সবিতাকে দেখে একেবারে জ্বলে ওঠে। আপনারা কারা? আমি ঠিক আপনাদেরকে চিনতে পারলাম না। আমরা তোমার বড়লোক প্রতিবেশী। আসলে তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের আবাসনে থাকতে এসেছো তো, তাই একটু খোঁজ খবর নিতে এলাম। কারণ গরিব লোকেদের এখন একদমই বিশ্বাস হয় না। আচ্ছা, তোমরা যেই আবাসনে থাকতে এসেছো, তোমাদের নিজেদের পরিচয়পত্র সাবমিট করেছো? রঞ্জনার এরকম বড় বড় কথা শুনে সবিতার খুবই খারাপ লাগে, কিন্তু তবুও রঞ্জনা এবং প্রিয়া যেহেতু তার প্রতিবেশী, তাই সে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না, বরঞ্চ তাদেরকে ফ্ল্যাটের মধ্যে ঢুকে বসতে বলে।
রঞ্জন এবং প্রিয়া ফ্ল্যাটের মধ্যে ঢুকে চারপাশ ভালো করে দেখতে শুরু করে। আমার যেখানে পরিচয়পত্র দেওয়ার দরকার আমি সেখানে আমাদের সবার পরিচয়পত্র দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা আমাকে এত কথা কেন জিজ্ঞাসা করছেন? নতুন ফ্ল্যাটে এসেছেন, আচ্ছা ছাড়ুন, আপনারা আমার ফ্ল্যাটে এসেছেন তাই একটু চা জল খাবার খেয়ে যান। না না, তোমাদের বসার সোফাগুলো কি নোংরা, আমরা এখানে বসে চা খেতে পারবো না, তোমার সঙ্গে একটু কথা বলেই চলে যাব। ওফ রঞ্জনা, তুই পারিসও বটে। ও যখন বলছে আমাদেরকে চা জল খাবার করে খাওয়াবে, তাহলে একটু জল খাবার করে নিয়ে আসুক না। আমরা ততক্ষণে দুটো চেয়ারে বসে থাকি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে খাবার খেয়েছি, আমার তো বেশ ভালোই খিদে পেয়ে গেছে। এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ে। প্রিয়া একটু লোভী প্রকৃতির হওয়ায় সে খাবারের কথা কিছুতেই উপেক্ষা করতে পারে না। সবিতা তার বড়লোক প্রতিবেশীদের জন্য গরম গরম লুচি এবং আলুর দম করতে চলে যায়। সে যখন লুচি এবং আলুর দম করে নিয়ে আসে তখন প্রিয়া কিছুতেই লোভ সামলাতে পারে না। সে হাউ হাউ করে লুচি আলুর দম খেতে শুরু করে দেয়। সবিতা, তুমি লুচি আর আলুর দমটা বেশ খাসা করে রান্না করেছো। আমার ফ্ল্যাটে সবসময় রান্নার লোক রান্না করে, কখনো রান্নায় নুন কম, কখনো ঝাল কম। উফ, ভালো করে রান্না করতেই পারে না। আর আমার তো নিজে রান্না বান্না করতে ভালো লাগে না, তবে আমি খেতে খুব ভালোবাসি। এই তুই চুপ করবি, লোভী কোথাকার। আমার এখানে কি গরম লাগছে, কারণ এই সবিতার ফ্ল্যাটে এসি লাগানো নেই, আর তুই এই গরমের মধ্যে বসে হাও হাও করে রাক্ষসের মতো খাবার খাচ্ছিস। আমি চললাম, কারণ আমি এসি ছাড়া থাকতে পারি না। আর আমার এই খাবারের থালাবাটিগুলো দেখলে কেমন ঘৃণা লাগছে, কারণ কেমন যেন ময়লা ময়লা মনে হচ্ছে। এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। এরকম ভাবে প্রায় 2 দিন কাটে। রঞ্জনা এবং প্রিয়া সুযোগ পেলেই তাদের গরিব প্রতিবেশী বউকে ভীষণ অপমান করে। কখনো তাকে এসি না থাকার জন্য অপমান করে, আবার কখনো ফ্রিজ না থাকার জন্য অপমান শুনতে হয়, আবার কখনো ফ্ল্যাটের বাইরে দড়িতে জামা কাপড় মেলার জন্য তাকে অপমানিত হতে হয়। একদিন সবিতা ফ্ল্যাটের বাইরে বাগানে বসে জামা কাপড় কাচ্ছে, এমন সময় রঞ্জনা সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে ছুটে আসে। এ কি, তুমি এরকম ফ্ল্যাটের গার্ডেনে বসে জামা কাপড় কাচা ধোয়া করছো কেন? নিজের বাথরুমে গিয়ে জামা কাপড় পরিষ্কার করো। তোমার কোনো আইডিয়া নেই আমাদের কমপ্লেক্সের গার্ডেনে অনেক দামি দামি বিদেশি গাছ রাখা আছে? তোমার এই জামা কাপড় ধোয়ার ফলে সব গাছগুলো তো নষ্ট হয়ে যেতে পারে। না না, আসলে আমার বাথরুমের কল থেকে জল পড়ছিল না, সেই কারণে দেখলাম বাগানের পাইপে জল পড়ছে, তাই বাগানে জামা কাপড় পরিষ্কার করতে চলে এসেছি। তার আগে আমি যখন গ্রামে থাকতাম তখন তো আমি এরকম পুকুর পাড়ে বসে জামা কাপড় পরিষ্কার করতাম, তাই আমার অভ্যাসটা থেকেই গেছে। এ কি বলে রে, সত্যি গুরুজনেরা ঠিক কথাই বলেছে। কাক যদি ময়ূরের পালক পড়ে তাহলে ময়ূর হওয়া যায় না। যতই তুমি বড়লোকি ফ্ল্যাটে থাকো না কেন, তোমার স্বভাব কিন্তু সেই ভিখারিদের মতো থেকেই গেল। আর দাদা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন? ওনাকে এসব করতে বারণ করুন, না হলে আমরা সবাই এনার বিরুদ্ধে কমপ্লেন জমা দেব, যাতে ওনাকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। ম্যাডাম, আপনি সমস্ত জামা কাপড় নিয়ে আপনার ফ্ল্যাটে চলে যান। বড়লোক বাসিন্দারা আপনার নামে কমপ্লেন করেছে, এরপর কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। সবিতা জামা কাপড় নিয়ে মাথা নিচু করে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। এইভাবে গরিব হয়ে বড়লোক আবাসনে থাকার জন্য সবসময় সবিতাকে ভীষণ অপমান সহ্য করতে হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রঞ্জনা তার স্বামী অমিতের সঙ্গে চা খেতে খেতে গল্প করছে, এমন সময় তুমি কেমন কি জানি সেই কবে থেকে একটা গরিব পরিবার এসে আমাদের প্রতিবেশী সেজে পাশের ফ্ল্যাটে আছে, কিন্তু তুমি কোনো খোঁজ খবরই রাখো না। কিন্তু আমাকে তো সবসময় ওরা কি করছে ওদের গতিবিধি সবই খেয়াল রাখতে হয়। তোমার দরকার কি ছিল রঞ্জনা? যে আছে তাকে থাকতে দাও, আর গরিব বড় লোক দিয়ে আমাদের কি হবে? আমরা ওদের খাই না, আমরা ওদের পড়ি, আর আমার একদম এসব পছন্দ নয়, তাই তোমার এরকম গতিবিধি খেয়াল রাখার কোনো দরকার নেই। রঞ্জনা তার স্বামীর কথা কিছুতেই শুনতে চায় না। সে জোর করে তাদেরকে সবিতার ফ্ল্যাটে যেতে বাধ্য করে, কারণ রঞ্জনা শুধু একটাই সুযোগ চাই সবিতাকে অপমান করা। তার মনে একটাই অভিসন্ধি, সে গরিব পরিবারকে এত বড় আবাসনে থাকতে দেবে না, তাতে নাকি আবাসনের শোভা নষ্ট হয়। তাই অমিতেরও কিছু করার থাকে না। সে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়ার জন্য অমিতকে দরজার বেল বাজালে সবিতা দরজা খোলে। বলছিলাম, আমাকে আমার বউ আপনাদের ফ্ল্যাটে পাঠিয়েছে ম্যাডাম। মানে আমাদের ফ্ল্যাটে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো তাই আপনাদের ফ্ল্যাটে কারেন্ট আছে কিনা সেটা জিজ্ঞাসা করার জন্যই আমি আপনাদের ফ্ল্যাটে এসেছি। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে কারেন্ট আছে, আর আমার মনে হয় আমাদের কারোর ফ্ল্যাটে লোডশেডিং হয়নি, আপনাদের হয়তো ফিউজে কোনো সমস্যা হয়েছে। সবিতা দেখতে এতটাই সুন্দরী ছিল যে অমিত অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। সে কিছুতেই সবিতার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। ফলে সে সবিতার সঙ্গে যেচে পড়ে গল্প করতে শুরু করে, আর সবিতাও তার সঙ্গে বেশ হেসে হেসে গল্প করে।
ওদিকে বর ফিরে আসছে না বলে রঞ্জনা খুবই চিন্তায় পড়ে। একবার গিয়ে দেখি তো অমিত কোথায় গেল, কি জানি সুন্দর মহিলা দেখে গল্প করতে শুরু করে দিল না তো। আমার বরের আর এই চুকচুকানি স্বভাব ভালো লাগে না। এই বলে রঞ্জনা সবিতার ফ্ল্যাটে গিয়ে দেখে যে তার বর সত্যি সত্যি সবিতার সঙ্গে বসে হেসে হেসে গল্প করছে। আর এই দেখে রঞ্জনা অমিতের উপর ভীষণ রেগে যায়, কারণ সে তার বরকে গরিব প্রতিবেশী বউয়ের অপমান করতে পাঠিয়েছিল, আর সেখানে অমিত সবিতাকে বান্ধবী পাতিয়ে বসে আছে। তোমাকে দেখাচ্ছি মজা, চলো বাড়িতে। ঝাঁটার বাড়ি মেরে যদি মুখ লম্বা না করে দিই তাহলে আমার নামও রঞ্জনা নয়। তুমি এই মহিলার সঙ্গে হেসে হেসে গল্প করছো, আর ওদিকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আরে চুপ করো, আমি যে তোমার ভয়ে জুজু হয়ে বসে থাকি সেটা সবাইকে জানানোর দরকার নেই। আর তুমি আমাকে এরকম বকা দিচ্ছ, প্লিজ আমাকে এরকম ভাবে বলো না, কারণ সবিতা খারাপ ভাবতে পারে। ওরে বাবা, সবিতার জন্য একদম দরদ মনে হয় উতলে পড়ছে। এক্ষুনি যাবে নাকি বাড়ি থেকে ঝাঁটা আর জুতা নিয়ে আসবো? এই বলে রঞ্জনা তার স্বামীকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ফ্ল্যাটের তরফ থেকে সবার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। রঞ্জনা সেই পার্টি নিয়ে ভীষণ পরিমাণে উত্তেজিত থাকে। সে ঠিক করে তার বর তাকে যে শাড়িটা উপহার দিয়েছে সেই শাড়িটা পরে সে পার্টিতে যাবে। তাই পার্টির দিন রঞ্জনা তার বরের দেওয়া শাড়ি পরে পার্টিতে চলে যায়। বা রঞ্জনা, তোর শাড়িটা কি সুন্দর হয়েছে রে, মনে হচ্ছে অনেক দামি শাড়ি। নিশ্চয়ই অমিতদা তোকে গিফট করেছে। হ্যাঁ রে, কিছুদিন আগে তোর অমিতদা আমাকে একটা বড় বুটিক থেকে 10,000 টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে। আর দেখ, এই পার্টিতে আমার মতো এত সুন্দর শাড়ি কেউ পরেনি, কিন্তু আমি এখন এই গরিব সবিতার জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই একটা ময়লা পুরানো শাড়ি পরে আসবে। ও এখানে এলেই আমরা কিন্তু ওকে অপমান করা শুরু করে দেব, কেমন? প্রিয়া রঞ্জনার কথা শুনে হেসে ওঠে। এমন সময় সবিতা সুন্দর করে সেজে গুজে তার পরিবারকে নিয়ে পার্টিতে এসে উপস্থিত হয়। আর সবিতাকে দেখে সকলেই অবাক হয়। সে রঞ্জনার মতো ঠিক একই রকমের দামি সুন্দর শাড়ি পরে আসে। সবিতার এবং রঞ্জনার শাড়ির মধ্যে কোনো রকমের তফাৎ থাকে না। বদমাইশ সবিতা, তুমি আমার মতো শাড়ি কোথা থেকে পেলে? নিশ্চয়ই আমার স্বামী তোমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। আমার মনে হচ্ছে তোমার মুখে জুতোর কালি লেপে দিই। একই কথা বলছেন আপনি দিদি? এই তো কিছুদিন আগে অমিত দা এসে বলল যে আপনি নাকি আমার জন্য এই শাড়িটা উপহার হিসেবে পাঠিয়েছেন, আর আমি যাতে এই শাড়িটা পরে পার্টিতে আসি সেই কারণেই তো আমি এই শাড়িটা পরে এসেছি। এমন কথা শুনে রঞ্জনা খুবই অবাক হয়, আর সঙ্গে সঙ্গে অমিত লজ্জায় পড়ে যায়। আসলে কিছুদিন আগে অমিত সবিতার ফ্ল্যাটে গিয়ে বলে, সবিতা ম্যাডাম, কিছুদিন পর আমাদের ফ্ল্যাটে একটা বড় পার্টি আছে, আর সেই কারণে আমার বউ আপনার জন্য একটা খুব সুন্দর দামি উপহার হিসেবে পাঠিয়েছে। কারণ উনি সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার করে বলে উনি খুব লজ্জিত, সেই জন্যই। কিন্তু অমিত দা, এত দামি শাড়ি পরার আমার অভ্যাস নেই, তাই আপনি বৌদিকে বলবেন যে আমি ওনার কথাই কিছু খারাপ মনে করিনি। প্রতিবেশী হলে একটু আধটু ওরকম হয়। অমিত কিছুতেই কোনো কথা শুনতে চায় না, তাই সে জোর করে সবিতার হাতে শাড়িটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঠিক একই রকম শাড়ি অমিত তার বউকেও উপহার দেয়। অমিত ভেবেছিল রঞ্জনা তাদের বিবাহ বার্ষিকীর দিন সুন্দর শাড়িটা পরবে, কিন্তু রঞ্জনা শাড়িটা আজকে পরে ফেলায় অমিত খুবই বিপদে পড়ে। পার্টি ভর্তি লোকের সামনে তোমার জন্য আমার মাথা নিচু হয়ে গেল। তুমি কিনা প্রতিবেশী গরিব বউকে আমার মতো শাড়ি গিফট করেছো, আর আমার নামে মিথ্যা কথা বলেছো। শোনো, ভুলভাল কথা বলো না। মানুষ গরিব হতেই পারে, তাই বলে তুমি সবিতার সাথে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করো। সেই জন্যই আমি ক্ষমা চাওয়ার জন্য তোমার হয়ে ওনাকে শাড়ি দিয়েছি, আর তোমাকেও তো সেম শাড়ি দিয়েছি। তাই তোমরা প্লিজ এই নিয়ে ঝামেলা করো না। রঞ্জনা রেগে গিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। তারপর থেকে রঞ্জনা তার স্বামীকে কোনোদিনও সবিতার সঙ্গে কথা বলতে দেয় না, আর নিজেও সবিতার সঙ্গে খারাপ ব্যবহার করার আগে একবার চিন্তা করে। ফলে কবিতার সেই আবাসনে থাকতে আর কোনো অসুবিধা হয় না।